আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কুকুরুলে। দর্শক, এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা আশরাফুজ্জামান ভাই, আপনাদের সকলের পরিচিত এই মানুষটি। ইনি হচ্ছেন রংপুরের অবস্থিত কফি হাউসের স্বত্বাধিকারী। তিনি তার ব্যবসার পাশাপাশি তার বাসার ভিতরেই একটি ফ্যাটিং ফার্ম গড়ে তুলেছেন এবং আমার পাশে দেখতে পাচ্ছেন এটি একটি মাছের পুকুর। তার এখানে মাছ চাষ হচ্ছে, তাছাড়াও তিনি দেশীয় উপায়ে ছাগল পালন করতেছেন। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছর পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের দেশের উদ্যোক্তা এবং খামারি ভাইয়েরা মোটা তাজাকরণের ষাঁড় গরু প্রস্তুত করে থাকেন। আশরাফুজ্জামান ভাই এমন একজন উদ্যোক্তা, তিনিও তার খামারে বেশ কিছু মোটা তাজাকরণের ষাঁড় গরু প্রস্তুত করেছেন, যেগুলো এবার আসন্ন ঈদে বিক্রি হয়ে যাবে। আমরা আজকে এই উদ্যোক্তা আশরাফুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কেন তার ব্যবসার পাশাপাশি এই ধরনের ফ্যাটিং ফার্মে আসলেন, কোন ধরনের লক্ষ্য নিয়ে এই কাজে আসা, কি পরিমাণ গরু রয়েছে খামারে এবং এখানে যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিভাবে পালন হচ্ছে, সেই সাথে মাছ চাষ, এই সম্বন্ধিত খামারের বিভিন্ন চিত্র নিয়ে আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তুলে ধরবো। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম তোফাজ্জল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ভাই কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আমি তো জানতে পারছি আপনি একটি ফ্যাটিং ফার্ম গড়ে তুলেছেন। আমি একটু জানতে চাই, এই যে ব্যবসা করতেছেন দীর্ঘদিন থেকে, পরবর্তীতে এই গবাদি পশু পালনে ফ্যাটিং ফার্ম করা কেন এই ধরনের চিন্তা মাথায় আসলো, আমাদের একটু বলবেন। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, আমি কফি হাউস রংপুরের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছি। গত 2020-এর করোনাকালীন সময় আসলে সেই সময় তো গোটা দেশ যখন লকডাউনে চলে আসলো, তখন আমি চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে। যেহেতু আমার গ্রামের দিকে কিছু জমি আছে, কিছু ফসল আবাদ হয় ওইদিকে, ওই জন্য কিছু একটা চিন্তা ভাবনা করে এগুলোতে আসা আর কি। আপনাদের ইউটিউব চ্যানেলগুলো আমি প্রতিদিন দেখতাম, দেখে দেখে চিন্তা করলাম আমাকে একটা বিজনেস করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকেই ফ্যাটেনিং ইয়াটা আমার চলে আসে, এক্সপেরিমেন্ট হিসেবে চালাচ্ছি। তার মানে এটা তো গ্রামের বাসা? জি, এটা আমার গ্রামের বাসা। এখানে বর্তমানে কি কি হচ্ছে? গরু মোটা তাজাকরণটা করতেছি, পাশাপাশি মাছের পুকুর আছে, আমার 20টা ছাগল আছে। এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। দর্শক বন্ধুরা, করোনাকালীন সময় এই মহামারীতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, একটা বিপর্যয়ের অবস্থায় রয়েছেন তারা। তো এই অবস্থায় আমাদের কৃষিতে কিন্তু একটা বড় সেক্টর, যেখানে আসলে ইনভেস্ট করার মতো জায়গা রয়েছে এবং এখানে কাজ করলে এখান থেকে সফলতা নিয়ে আসা সম্ভব। ভাই একটি অসাধারণ কাজ করেছেন, এখানে ফ্যাটিং ফার্ম গড়ে তুলেছেন। আমরা একটু খামারের ভিতরে গিয়ে তার যে মোটা তাজাকরণের গরুগুলো আছে সেগুলো দেখাবো, তারপর পরবর্তীতে কি পরিমাণ ইনভেস্ট করছেন, কোন ধরনের ব্যবস্থাপনা এগুলো রাখা হচ্ছে, এই বিষয়গুলো জানাবো। ভাই আমরা একটু যদি ভেতরে দিকে যাই। খামারে বর্তমানে গরু কতগুলো আছে? 16টা গরু আছে। এগুলো কোন জাতের গরু সংগ্রহ করলেন? শাহিওয়াল আছে, দেশি আছে, ফ্রিজিয়ান আছে। আচ্ছা, এই যে এই সাইডের এগুলো তো দেশি দেখতে পাচ্ছি। সব দেশি। এগুলো আমি 2 মাস আগে সংগ্রহ করছি। এখন এগুলো ওজন কি রকম হয়েছে? ওজন করা হয়েছিল কি? এগুলো আপনার 300 কেজির কাছাকাছি আসছে। এই পাশটা একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি। এটা ফ্রিজিয়ান, এটা 400 কেজি আসছে। সাদাটা এটা দেশি। এটাও তো দেশি, এটা সুন্দর শারীরিক গঠন। এটার ওজন কি রকম আসবে? 300 কেজি আসবে লাইভ ওয়েট। 300 কেজি। তাহলে আসন্ন ঈদে কেমন দাম আশা করা যাচ্ছে? 1 লাখ আশা করছি আর কি। কেমন দামে কেনা ছিল? 40,000 টাকা কিনছি। এই সেটের গরুগুলো তো অনেক সুন্দর। এগুলো সব 1 বছরের গরু। এই লালটা সম্পর্কে একটু জানি, এটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। এটা কোন জাতের? এটা হলো জার্সি জাতের। এটা কোন হাট থেকে নিছিলেন? এটা আমাদের এখানে লোকাল হাট, বুড়িহাট থেকে নিয়েছিলাম আর কি। এটার ওজন কিরকম হয়েছে? এটা 500 কেজি হবে। দাম কিরকম আশা করা যাবে? আমি আশা করছি 1,30,000। কেনা ছিল কিরকম দামে? কিনেছিলাম আমি 44,000 টাকা দিয়ে। গরুগুলো কি আপনি নিজেই গিয়ে গিয়ে কিনছেন? হ্যাঁ, আমি নিজেই গিয়ে কিনেছি আর কি। এই সাইডে 3টা দেখতে পাচ্ছি এবং এই যে কালোটা, এগুলো তো সব কটাই বড় এবং অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, এগুলো 1 বছর ধরে আছে আমার ফার্মে। এটা ফ্রিজিয়ান, এটা আমি 41,500 টাকা দিয়ে লোকাল হাট থেকে কিনেছি আর কি। আমার কাছে 1 বছর ধরে আছে, এটাতে ভালো রেজাল্ট আশা করছি আর কি। এটা একটু দাম বেশি পড়েছে, আমার 70,000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন 450 কেজি লাইভ ওয়েট হয়ে গেছে। এই বছরে বিক্রি হবে না থাকবে এখানে? হ্যাঁ, এটা এই বছর বিক্রি হবে। 2 দাঁত হয়ে গেছে। তো এটা সম্পর্কে একটু বলেন। এই কালোটা দেশি গরু, এটা কিনেছি আমি 42,000 টাকা দিয়ে। এটাও 400 কেজির মতো হয়ে গেছে লাইভ ওয়েট। কিরকম দামে বিক্রি হবে আশা করা যাচ্ছে? 1 লাখ এক্সিড করবে এটা আশা করছি। এই পাশেরটা, এটাও দেশি গরু, এটা 2 দাঁত হয়ে গেছে। এটাও সেল করবো ঈদে। এটা আশা করছি এটা ভালো দাম পাবো, যেহেতু
কিন্তু এটা আপনার 4 মণ হয়ে গেছে, 90,000 প্লাস চিন্তা ভাবনা করছি। এটা সম্পর্কে একটু জানতে চাই। আমার ফার্ম শুরু করার প্রথম যে গরুটা কিনেছি এটা হচ্ছে সেই গরু। এই গরুটা আমি 55,000 টাকা দিয়ে কিনেছিলাম, ওই লোকাল হাট থেকে কিনেছি আর কি। এটা এখন লাইভ ওয়েট 550 কেজি হয়ে গেছে। আমি আশা করছি এটা এই ঈদে ভালো একটা বাজার পাবো আর কি। পাশেরটা সম্পর্কে একটু বল। পাশেরটা হচ্ছে সাইওয়াল, এটা আমি গ্রাম থেকে কিনেছি, এটা আমি 67,000 টাকা দিয়ে কিনেছি। এটা ভালো গ্রোথ আসছে আর কি এখন পর্যন্ত। যদি ঈদে সেল হয় সেল করে দেবো, না হলে রেখে দিতে পারি আর কি। খামার কি আরো বেশি আছে না এটাই? জাত উন্নয়নের জন্য কয়েকটা গাভী গরু রাখছি, দেশির থেকে জাত উন্নয়ন করার জন্য। এটা খামারের অংশ, এটা গাভী গরু রাখার জন্য একটা শেড করেছি আর কি। এগুলো ক্রস, আর এইটা আমার পালের গাভী ছিল। এই গ্রামে যখন আমি আসা শুরু করি তখন আমি দুধ খাওয়ার জন্য দেশি গাভী কিনেছিলাম। ওইটারই একটা বাচ্চা হচ্ছে এইটা। এটা 2টা গাভ আছে এখন, এই যে কালোটা গাভ আছে আর ওই কোনাটা গাভ আছে আপনার। তার মানে এখানে যে শেড করেছেন কতগুলো গরু রাখা যাবে? এখানে যে শেড করেছি তাতে আপনার 35টা গরু রাখা যাবে। তো এই যে কিছু ছাগল দেখতে পাচ্ছি, এগুলো ছাগল আগে ওই যে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি আর কি। পাইলট প্রজেক্টে দেশি ছাগল সিলেক্ট করলেন, কারণটা কি? দেশি ছাগলের আসলে রোগ ব্যাধি কম হয়, আর দেশি ছাগলটা মনে করেন যে বাচ্চা ওরা বেশি দেয়। যেমন অন্য যমুনাপাড়ি, তোতাপুরি, হরিয়ানা এগুলো বাচ্চা একটা করে হয়। কারণ আমার এটার সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য সবকিছু এক্সপেরিমেন্ট হিসেবে চালায়। একটু মানে দেশির দিকে আমি যেটা করতে পারবো এরকম চিন্তা ভাবনা থেকে এটা করা আর কি। আপনি যখন কফি হাউস শুরু করলেন ছাত্র অবস্থায় ছিলেন কিনা, কিভাবে এই ব্যবসাটা শুরু করলেন, কেন এই ধরনের চিন্তা মাথায় আসছিল আমাদের একটু বলুন। আমি তখন মাস্টার্সের ফাইনাল ইয়ারের ছাত্র, আমি কারমাইকেলে পড়ি। আমি যখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছি তখন একটা চিন্তা ভাবনা এসেছিল যে কিছু একটা করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা চিন্তা ভাবনা করে কফি হাউস নামে, সুরভি গার্ডেন, দ্যাট মিনস কালেক্টর গার্ডেন অপোজিটে কফি হাউস নামে একটা ফাস্টফুড টাইপের একটা রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা করি। এবং প্রথমে চিন্তা করেছিলাম যে কফি হাউসটা একটা ফাস্টফুড আকারে করবো, কফি থাকবে, যেহেতু মানুষ তখনও কফি খুব একটা খায় না, কিছু মানুষ হয়তো বাসায় নিয়ে কফি নিয়ে খায়। সেই চিন্তা ভাবনা থেকে কফি হাউস নাম দিয়ে কফি হাউস শুরু করলাম আর কি। তো তখন ফাস্টফুড শুরু করলাম। ফাস্টফুড শুরু করতে যে আমি ফাস্টফুডের শেফ পাইনি, আমি পেয়েছি একটা চাইনিজ শেফ, যে থাই চাইনিজ বানাবে। তো আমাকে বললো, বস আপনি থাকেন, আমি মিনি চাইনিজ হিসেবে চালাই দিব। ঠিক আছে, ওকে করো। তারপরে শুরু করলাম। আল্লাহর মর্জি প্রথম দিন থেকে আমি হাইলাইটস হয়েছি 1997, সেই সময় শুরু করছি। আজ অবধি ওই একই ধারাবাহিকতায় আমার কফি হাউস, আল্লাহর রহমতে আপনাদের সকল দয়, রংপুরবাসীর দয়, সবাই আমাকে যেভাবে গ্রহণ করেছে, আমি আজকের অবস্থানে সেই প্রথম দিন থেকে যে শুরু করেছিলাম আজকে পর্যন্ত একই অবস্থানে আছি। সুন্দর একটি খামার গড়ে তুলেছেন, এখানে গরু, ছাগল, মাছ দেখলাম। আমাকে যদি একটা একটা করে বলেন, মাছের কি অবস্থা, গরুতে কি অবস্থা দেখলেন, ছাগলের বাস্তব চিত্রটা কি, প্রত্যেকটা দিক থেকে আমাকে যদি একটু বলেন। করোনাকালীন সময় থেকে একটা চিন্তা ভাবনা করেছিলাম যে একটা ফার্ম করব। সেই দৃষ্টিকোণ থেকে প্রথমে শেড তৈরি করেছি। শেড তৈরি করার পর আমি আস্তে আস্তে গরু উঠিয়েছি, একবারে উঠেনি, কারণ আমি যেহেতু একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আস্তে আস্তে উঠিয়েছি। আস্তে আস্তে মানে 1 মাসের মধ্যে আমি 22-30টা গরু উঠিয়েছিলাম। মাঝখানে রোজারিতে কিছু বিক্রি করেছি আর কি। ছোট আকারে গরু কিনছে 50, 55, 44 এরকম দিয়ে শুরু করেছিলাম আর কি। আল্লাহ মর্জি এখন সবগুলো ভালো আছে গরু। এবং মাছের যে অবস্থাটা, মাছটা আমি এবারে প্রথম করেছি, পাবদা মাছের চাষ করেছি আর কি। তো হারভেস্ট হবে কবে? 6 মাস লাগবে, 5 মাসের প্রজেক্ট, আমি একটু বেশি সময় রাখবো, 6 মাস। দ্যাট মিনস হচ্ছে আপনার ডিসেম্বরের দিকে হারভেস্ট হবে। মোটা তাজাকরণের যে গরুগুলো আছে এগুলোকে কিভাবে পালন করা হলো? আসলে আমাদের দেশে অনেকেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা আছে, বিভিন্ন পন্থা অবলম্বন করে মোটা তাজাকরণের জন্য। আপনি যেহেতু একটা ব্যবসার সাথে জড়িত আছেন, আলহামদুলিল্লাহ সেই ব্যবসায় সফলতার সাথে চালাচ্ছেন। এই ফ্যাটারিং ফার্মে আপনার আসার পরে এখানে কি পদ্ধতি অবলম্বন করলেন এবং কিভাবে এগুলো গরুগুলোকে মোটা তাজাকরণ করা হলো, এই বিষয়ে আমাদের আসলে আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করেছি এবং প্রাকৃতিক খাবার খাইয়ে যেভাবে করা যায় সেভাবে করছি। আমি চিন্তা করেছি যে আমি আসলে 3 মাসের বা 5 মাসে এরকম কোনো প্রজেক্ট করছি না। আমি গরুটাকে দেখছি যে ওইটাকে আমি যদি অর্গানিক পদ্ধতিতে করি, যেহেতু আমি খুব তাড়াতাড়ি বিক্রি করবো না, আমি চাচ্ছি আমার গরুটা সুস্থ থাক, সবল থাক, ভালো থাক। এই জন্য আমাকে ওটা গ্রোথ নিয়ে আসতে যতদিন সময় দরকার আমি ওটা দেখছি আর কি। এই চিন্তা থেকে অর্গানিক পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি যেটাই বলেন না কেন, এইভাবে আমি লালন পালন করে আসছি। এখন বর্তমানে গরুগুলোকে কি খাওয়ানো হচ্ছে এবং দিনে কি কি কাজ থাকে এবং এই কাজগুলো কিভাবে হচ্ছে? এখন দিনের কাজ থেকে যেমন সকালে উঠে আমার যে ছেলেটা থাকে, আরেক কাকি থাকে, ওরা গোবরগুলো পরিষ্কার করে নেয়, গরুটাকে একটা গোসল দিয়ে দেয়, দেওয়ার পরে ঘাস খড় যা থাকে এগুলো দেয়, দেওয়ার পরে আপনার দানাদার খাবার আমি একটা রেশন তৈরি করে নিয়েছি। দ্যাট মিনস রেশনটা হচ্ছে গমের ভুসি, ভুট্টার আটা, তারপরে চালের গুঁড়া, সয়াবিন মিল, তারপরে ডিসিপি পাউডার দিই, লবণ দিয়ে একটা মিক্সিং করে নিই। এই রেশনটা ওদেরকে দেওয়া হয়, ওরা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ওরা একটু যে খড়গাছটা দেওয়া হলো ওটা খেয়ে দেয়, ওরা রেস্টে চলে যায়। তারপরে দুপুরে আবার খড়গাছ দেওয়া হয়, দিয়ে আবার ওরা রেস্টে দেয়। বিকালের দিকে আবার এই দানাদার খাবার
খাবারটা দেওয়া হয়। আচ্ছা, শেডটা করেছেন, শেডটা কিরকম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে? এটা কি কোনো আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিনা? অত আধুনিক বোধহয় করতে পারি না, তবে চেষ্টা করেছি আর কি। সেটা আছে আপনার দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট আর প্রস্থ হচ্ছে 26 ফিট। কতগুলো গরু রাখা যাবে? 20টা গরু রাখা যাবে। এই সেটটাতে যেটা করেছেন এটাতে যেটা গাভীর আপনাকে দেখেছি সেটা হচ্ছে আপনার 15টা রাখা যাবে। এই বছরে যে কোরবানি গরুগুলো প্রস্তুত করছেন আপনি, তো এটি কিভাবে বিক্রি হবে বা মার্কেটিং এর বিষয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা, এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। সবকিছু একটা লোকাল মার্কেটের সাথে বেস করে আপনাকে করতে হবে। আমি যদি এই এলাকায় বড় বড় গরু করি, সেটা আমার জন্য বিক্রি করা সো টাফ হয়ে যাবে। আমরা রংপুরের লোক যারা, আমরা চিন্তা ভাবনা করি যে আমরা একটা মিডিয়াম গরুগুলো আমাদের এদিকে বেশি চলে এবং 80, 90, 1 লাখ এই টাইপের গরুগুলো বেশি চলে। সেই চিন্তা ভাবনা থেকে আমি কিন্তু দেশাল গরুগুলো লালন পালন করছি এবং আমি চাচ্ছি যে কম দামের মধ্যে আমার কাস্টমার যারা থাকবে, আমার গেস্ট যারা থাকবে, যারা নেওয়ার আগ্রহী, তাদেরকে কমের মধ্যে যাতে আমি কিছু ভালো গরু দিতে পারি, এইভাবে আমি সেল করব এবং আমাদের মার্কেট উপর বেস করে আমি আগামী করবেন এইভাবে সেল করবো। আচ্ছা, একটু জানতে চাই, এই যে 1 বছর থেকে গরুগুলো লালন পালন করা হলো, এখানে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুতে একটা কেনার রেট ছিল, আবার পরবর্তীতে খাদ্য খরচের একটা রেট আছে, কি পরিমাণ খরচ হয়ে গেছে গরু প্রতি যদি একটু বলতেন। প্রথম যখন গরুগুলো আমি কিনেছি 45-55 রেঞ্জের মধ্যে আমি সব কিনেছি। গরু যখন ছোট ছিল তখন তারা কম খেত একটু, সেই সময়টা আমার কস্টিংটা একটু কম পড়তো। আর যখন গরুগুলো বড় হয়ে গেলো সেই সময়টা কস্টিংটা একটু বেশি পড়তো। যেগুলো বড় বড় গরু আমি করেছি সেগুলো পার ডে ওরা 200 টাকা করে খেত। আর আমার খড় আছে, আমার ঘাসের জমি আছে, আমার আবাদের আর কি এগুলো। এবারে পার গরু পার মান্থ 5000 টাকা করে। এই বছর কোরবানিতে যদি গরুগুলো বিক্রি হয়ে যায় সেখানে কি কোনো প্রফিট থাকবে কিনা? আমি আশা করছি যে পার গরুতে আমার 10 থেকে 15,000 টাকা প্রফিট আসবে আর কি। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বললাম আশরাফুজ্জামান ভাইয়ের সঙ্গে, তার এই খামারের বিভিন্ন বিষয় আপনাদের জানার চেষ্টা করছি। খামার পরিচালনার ক্ষেত্রে আসলে কর্মীর ভূমিকাটা সব থেকে বেশি। তো আমরা ভাইকে পেয়েছি, তিনি মূলত এই খামারের কাজগুলো করে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো কি কাজ করেন এই খামারে, এই বিষয়গুলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাফিউল ইসলাম পলাশ। ভাইয়ের খামারে কত বছর থেকে আছে? হ্যাঁ, মোটামুটি 1 বছর পার হয়েছে। খামারে তো দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন, বর্তমানে কি কাজ করেন প্রতিদিন? ফের গরুগুলো গোসল করানো, গরুকে খাবার দেওয়া, আমাদের জমিতে ঘাস করা আছে ওগুলো কেটে নিয়ে এসে আমাদের মেশিন আছে, মেশিন এর সাহায্যে কেটে আমরা গরুকে খাবার দিই। গরুগুলোকে দৈনন্দিন কি খাবার দিতে হয় সকাল থেকে সন্ধ্যা? সকাল থেকে সন্ধ্যাতে আপনার মনে করেন যে সকালে যেটা দানাদার খাবার আমাদের মিল করা আছে এগুলো খাবার দিই, আর হচ্ছে ঘাস এবং খড় এগুলো কেটে খাবার দিই। ছাগলও রয়েছে দেখছি। ছাগলের জন্য আমরা কিছু কাটা ঘাস দিই এবং পাশাপাশি কাঁঠালের পাতা খাবার দিই, কিছু ভুসি আছে। পলাশ ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। ফ্যাটেনিং ফার্ম নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে? ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি আরো এটাকে লার্জ আকারে করব। আগামীতে আমি আরো সেট করার চিন্তা ভাবনা করছি। আমার এখানে 35টা গরুর একটা আছে, এটাকে চিন্তা ভাবনা করছি যে আমি 100 গরুতে নিয়ে যাবো আর কি। আমাদের তরুণ উদ্যোক্তা ভাই এবং শিক্ষিত বেকার ভাইদের জন্য আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। বেকার যারা আছে তাদের জন্য আমার একটাই মেসেজ, লেখাপড়া শেষ করে চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে মাইন্ড সেট আপ করতে হবে। তাকে যে কোনো কাজে মনোনিবেশ করতে হবে, অল্প করে শুরু করে দেখতে হবে যেটা ভিতরে কি আছে। ফেড আপ হলে চলবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই একসময় সে ভালো করতে পারবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর অনেক লার্জ আকারে তারা করা যাবে না, লার্জ আকারে করলে তারা সেই লোডটা সামলাতে পারবে না। সে যদি কোনো কারণে যদি বিজনেস ফল্ট করে উনি কিন্তু বসে যাবে। তো তরুণ যারা উদ্যোক্তা তারা চাকরির দিকে না ছুটে অন্তপক্ষে ধৈর্য ধারণ করে মাইন্ড সেট আপ করে অল্প কিছু দিয়ে তারা শুরু করে, ইনশাল্লাহ তারা ভালো কিছু করতে পারবে। তো আশরাফুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে সুন্দর এই যে ফ্যাটেনিং ফার্ম তৈরি করছেন এবং এটি যেন ভবিষ্যতে আরো বড় হয় এবং যে লক্ষ্য নিয়ে কাজ করা সেটি যেন সফলতার সাথে করতে পারেন, এই আশা ব্যক্ত রেখে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, সাফল্য কথা চ্যানেলকে ধন্যবাদ। আমি আপনাদের ইউটিউব চ্যানেলটা সেই 1.5 বছর ধরে দেখে আসছি, ভালো লাগে, আপনার উপস্থাপনা ভালো লাগে এবং চ্যানেলটা আমার খুব প্রিয় চ্যানেল। আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলেছি আশরাফুজ্জামান ভাইয়ের সঙ্গে। তার এই ফ্যাটেনিং ফার্মের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি দীর্ঘদিন থেকে এটি ব্যবসা পেশার সাথে জড়িত আছেন। ব্যবসা পেশায় সফলতা পেয়ে তার পরবর্তীতে গবাদি পশু পালনে এসেছেন। এখানে এক্সপেরিমেন্ট হিসেবে তিনি ষাঁড় গরুগুলোকে মোটাতাজাকরণ করতেছেন এবং দেশীয় জাতের ছাগল পালন করতেছেন। এছাড়াও কিছু গাবি গরু রয়েছে যেগুলো হচ্ছে হয়তো সামনের দিনে বাছুর দিবে। এছাড়াও এখানে মাছ চাষ হচ্ছে, নিজের জমিতে উৎপাদন করতেছেন নেপিয়ার ঘাস, সেগুলো গরুকে খাওয়াচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই সেক্টরে উদ্যোক্তা গ্রহণ করতে চাচ্ছেন, আপনারা বিভিন্ন সময় আমাকে ফোন কল করে থাকেন এই খামারগুলো করার জন্য। তো আমি আপনাদের যে মেসেজটি দিব সেটি হচ্ছে, আপনাকে শুরুতে খামার করতে চাইলে অবশ্যই এটাকে আগে দেখতে হবে কিভাবে করলে আপনি এটাতে মানানসই হতে পারবেন, কিভাবে এটাকে ব্যবস্থাপনায় নিলে আপনার খামারটি দীর্ঘদিনের জন্য স্থায়ী হবে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং আপনার এলাকা ভিত্তিক যে বাজার ব্যবস্থাপনা সেটাও খেয়াল করতে হবে। দর্শক বন্ধুরা, এই ছিল ফ্যাটেনিং ফার্মের বিভিন্ন চিত্র নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।